জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার সবার মনে একটাই প্রশ্ন, যে 23টা মের পর কি হতে চলেছে? লকডাউন কি উঠবে? আজকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা থেকে এটুকু অন্তত স্পষ্ট বার্তা পাওয়া গেছে যে 23টা মে হঠাৎ করে এক লহমায় গোটা দেশ জুড়ে লকডাউন সম্পূর্ণ উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং রেড জোনে লকডাউন রাখারই পক্ষপাতী কেন্দ্র। গ্রিন জোনে কিছু নিয়ন্ত্রিত অ্যাক্টিভিটি শুরু হলেও হতে পারে। অন্যদিকে আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট যে 21শে মে অবধি লকডাউন চায় সরকার। একদিকে জীবন, একদিকে জীবিকা, তার মধ্যে একটা খুব সরু দড়ির ওপর তো এই লড়াইটা লড়া হচ্ছে, যে কারণে যে কোনো সরকার, সেটা রাজ্য হোক বা কেন্দ্র, তাদের পক্ষেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভারসাম্যটা সেটা অত্যন্ত ক্রুশিয়াল ওয়েতে করতে হচ্ছে। কোন দিকে তাহলে যেতে চলেছে এই লকডাউনের ভবিষ্যৎ, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব স্ট্রিট ফাইটে। আমাদের সঙ্গে সরাসরি যারা যোগ দিয়েছেন স্ট্রিট ফাইটে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার, রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিরূপ সরকার, রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ কল্যাণ কর, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি সুবর্ণ বসু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় যাওয়ার আগে একবার দেখে নিই আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রীর, তা থেকে মূলত কি কি বিষয় তার নির্যাস হিসেবে উঠে এলো। 23টা মের পরও রেড জোনে লকডাউন জারি রাখার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা। লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। লকডাউন নিয়ে রাজ্যগুলিকে পরিকল্পনা নিতে বললেন প্রধানমন্ত্রী। রেড, অরেঞ্জ, গ্রিন জোন নির্দিষ্ট করতে রাজ্যগুলিকে গাইডলাইন তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্রিন অরেঞ্জ জোনে ছাড় মিললেও রেড জোনে লকডাউন জারি থাকার সম্ভাবনা স্পষ্ট। গণপরিবহন চালু না হওয়ার সম্ভাবনা বেশি। স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান এখনই না খোলার সম্ভাবনা। ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের অনুমতি এখনই মিলছে না। আর এর কয়েক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে স্পষ্ট ইঙ্গিত যে রাজ্য 21শে মে অবধি একটু কড়াকড়িই চাইছে। আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলব, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের যারা সরকারি কর্মচারী, বিশেষ করে সব জায়গা বন্ধ রাখবো না, সরকারি কর্মচারী বিশেষ করে তারা 25% কাজ করছে একদিন, আরেকদিন 25% করছেন অল্টারনেটিভ, এটাই আমরা করব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ আছে, যেমন চলছে চলবে, কিন্তু বাদবাকি জিনিসগুলো রিল্যাক্সেশন কোনটা দিলে মানুষের ক্ষতি হবে না আর কোনটা দিলে ক্ষতি হতে পারে সেটা ভেবে নিয়ে করতে হবে। আমি বলেছি 21শে মে পর্যন্ত আমাদের প্ল্যানিং থাকবে গ্রিন জোন, অরেঞ্জ জোন অ্যান্ড রেড জোন, কোনটা আমরা কখন কি অ্যালাউ করবো না করবো। লকডাউনের ডিসিশন আমরা নিচ্ছি না, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে। আমাদের যেটা ডিসিশন সেটা হচ্ছে, যেহেতু গ্রিন জোন, রেড জোন, অরেঞ্জ জোন আছে, আমাদের তো একটা দায়বদ্ধতা থাকে স্টেটের। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য সরকার এই গ্রিন, অরেঞ্জ এবং রেড জোনের যে বিভাজনটা সেটা চূড়ান্ত করে ফেলেছে, সেটাও আপনাদের দেখাবো। তার আগে আমি ডক্টর কুণাল সরকারের কাছে শুরুতে চলে যাব। ডক্টর সরকার, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তাদের লকডাউনের দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত সময় অনুযায়ী উঠলে 23টা মে ওঠার কথা। সত্যি সত্যি কি আমরা সম্পূর্ণ লকডাউন তোলার জন্য প্রস্তুত? এই সময়টা কি আইডিয়াল হতে পারে 23টা মেটা? দেখো, সেটা একেবারেই আমরা একটা 135 কোটি দেশে, যেখানে আমাদের 700টা ডিস্ট্রিক্ট, আমাদের 30টা রাজ্য, এবং এই যে সমস্যাটা, এটার ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ দ্য কান্ট্রি, এক একটা জায়গায়, এক একটা জনবসতির মধ্যে, এক একটা ডিস্ট্রিক্টের মধ্যে এক একভাবে নিজের একটা বাসা বেঁধে নিয়েছে। সুতরাং এই 1-1.5 মাসের এক্সারসাইজের পরে আমাদের দেশের মধ্যে যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা তো আমরা যে কোনো রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোন ম্যাপের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং সেখানে আমি সত্যিকারের বলবো যে আমরা অনেকটা বেশি আশ্বস্ত যে একটা সাংঘাতিক একটা হেজিটেশনের মধ্যে না থেকে, যে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে যে এটা উঠে এলো, যে উনি ভাবছেন এবং ওনারা যে ফিলিং দ্য পালস অফ দ্য সিচুয়েশন, আমাদের রাজ্যে,
আমাদের শহরে কলকাতায় প্রায় 200টার উপরে কন্টেইনমেন্ট জোন, এবং এগুলোকে পর্যালোচনা করে যে ওনারা মনে করছেন যে এটাকে আমাদের আরো 3রা মের পরে প্রায় আরো 2 সপ্তাহ কি 2.5 সপ্তাহ টানতে হবে। ইফ দ্যাট ইজ দেয়ার ডিসিশন, দ্যাট ইজ দ্য রাইট ডিসিশন। কারণ ওয়ান সাইজ ফিটস অল সলিউশন এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে কখনো সেটা আসতে পারে না। সুতরাং আমার মনে হয় আমরা একটা ইঙ্গিত পেয়েছি। এখন কিসের ভিত্তিতে, কি তার গাণিতিক প্যারামিটারস, সেটা নিয়ে হয়তো পরে আলোচনা চলবে, কিন্তু একটা দিকে, একটা ইয়ার্ডস্টিকের দিকে চোখ রেখে আমাদের এগোতে হবে। আর আমার ব্যক্তিগত মনে হয় যে পশ্চিমবঙ্গ, বিশেষত কলকাতা কেন্দ্রিক যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিতে ডেফিনেটলি দ্যাট সিমস টু বি দ্য রাইট ডিসিশন। আমি আসবো আপনার কাছে, আমি একটু অভিরূপ সরকারের কাছে যাব, কিন্তু অভিরূপবাবু, আমরা প্রথম থেকেই যেটা দেখছি যে লকডাউন যে এই মুহূর্তে একমাত্র প্রিভেনশন, এটা সমস্ত বিশেষজ্ঞরা বলে আসছেন, কিন্তু লকডাউন যত এক্সটেন্ডেড হবে একই সঙ্গে জীবিকাও তো সংকটে পড়বে। সেখানে দাঁড়িয়ে আমি ভাইরাস মোকাবিলা করব না ক্ষুধা মোকাবিলা করব, এইটা একটা নিরন্তর প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে লকডাউনের ভবিষ্যৎ কি হতে পারে এবং তার কি ইম্প্যাক্ট হতে পারে? এখন একটা ব্যালেন্স তো আমাদের রাখতেই হবে। লকডাউনের ব্যাপারে খুব একটা কম্প্রোমাইজ করার জায়গা আছে বলে আমার মনে হয় না, বিশেষ করে আমাদের দেশে, যেখানে ধরুন অনেক গরিব মানুষ, একেবারে একটা ছোট্ট ঘরের মধ্যে 7-8 জন মানুষ বসবাস করে, সেখানে লকডাউন ছাড়া তো কোনো উপায় নেই। এটা তো বড়লোক দেশগুলোর মধ্যে মতো নয়। বড়লোক দেশগুলোতে তো এখনো পাবলিক ট্রান্সপোর্ট চলছে। সেদিনই লন্ডন থেকে আমার এক বন্ধু ফোন করেছিল, যদিও খুব একটা ভিড় নেই টিউবে বা পাবলিক বাসে, এবং সেখানে মানুষকে আরেকটু বোঝানো যায় যে তোমার নিজের সেফটির জন্যই তুমি বেরিও না। এখানে মানুষ কতটা বুঝবেন আমি জানি না, সেক্ষেত্রে কিছুটা বাইরে থেকে এটা আরোপ করতেই হবে। এটা নিয়ে আমার অন্তত কোনো দ্বিধা নেই, কিন্তু একই সঙ্গে মানুষের জীবিকায় তো মারাত্মক টান পড়ছে, সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। কিছু কিছু নতুন চিন্তা যদি আসতো ভালো হতো। যেমন ধরুন এই যে অনলাইনে, আমি সমস্যাটাকে দুভাগে নিয়ে নিচ্ছি, একটা ডিস্ট্রিবিউশন, একটা প্রোডাকশন। ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা দেখুন, এখন অব্দি পুরোনো স্টক থেকে আমরা মোটামুটি ম্যানুফ্যাকচার্ড কনজাম্পশন গুডস, যেগুলো বিস্কুট, সাবান ইত্যাদি ইত্যাদি, এগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু এটা তো একটা সময় স্টকটা তো শেষ হয়ে যাবে, এবং তখন এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে টান বাজারে দেখা অভিরূপবাবু, আমি আসবো আপনার কাছে, সম্ভবত একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি আপনার কাছে আসবো। আমি এখানে একটু সুবর্ণ বসুর কাছে যাব। সুবর্ণবাবু, এটাও তো মানতে হবে যে আমাদের দেশে 30 কোটি এমন মানুষ রয়েছেন যারা একদম ন্যূনতম ইনকাম করেন, যেটা একদম মানে বলা যেতে পারে যে অনাহার থেকে জাস্ট একটু উন্নততর যেটাকে বলা যেতে পারে। 14 কোটির কাছাকাছি মাইগ্রেন্ট, ইন্টারনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে। আমরা অলরেডি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এত আলোচনা, এত বিতর্ক দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন লকডাউন এক্সটেনশনের পাশাপাশি কোন জায়গাগুলো এনশিওর করা উচিত বলে আপনার মনে হয়? প্রথম কথা, লকডাউনটা এক্সটেন্ড যদি করার ডিসিশন নেওয়া থাকে, এবং সেই ডিসিশনটা যেটা ডক্টর সরকার বললেন, কুণাল সরকার, এটা আমার মনে হয় পুরো বিজনেস ফ্যাটার্নিটি থেকেই সাপোর্ট সবাই করবে। কেননা হেলথ কামস ফার্স্ট, বিজনেস তো আমাদের সবাইকেই করতে হবে, এবং যারা জীবিকার কথা আপনি বলছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এবং সেটা সম্বন্ধে কোনো ডাউট নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের এটা দেখতে হবে যে এই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা মোটামুটি না খেয়েই মারা যাবে যদি খুব বেশি দিন এটা চলে, তো ওদের জন্য আমাদের কিছু করতে হবে। এখন অনেক এনজিও কাজ করছে, অনেক সরকারি বেসরকারি সংস্থারা ওদেরকে ফিট করছে, কিন্তু কতদিন এটা চলবে? এটা ধরুন 1 মাস, 1.5 মাস, 2 মাস চলবে, কিন্তু কতদিন? একটা দিন পরেও মানে বড় বড় কোম্পানিরাও কিন্তু চালাতে পারবে না এটা। কাজে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু কাম ব্যাক টু ওয়ার্ক, এবং সেখানে আমাদের কিছু তো প্রবলেমস আছে আমাদের দেশে।
এবং সেই প্রবলেমগুলোকে আমাদেরকে একটু থ্রু দ্য সোশ্যাল মিডিয়া এবং থ্রু আওয়ার এডুকেশন টু দ্য মাসেস। না, আমাদের দেশে প্রবলেম হচ্ছে শহরে বেশি প্রবলেমের থেকে রুরালেও প্রবলেম হবে। এবং যেটা আপনি বললেন, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা ডেইলি ওয়ার্কার, যারা রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা চালাচ্ছে, যারা ইস্ত্রি করছে, তারা কি করবে? কাজে এদের জন্য আমাদের আমার মনে হয় কিছু একটা করার খুবই দরকার তাড়াতাড়ি। যেটা রেড জোনে নেই সেই সব জায়গাগুলোতে আমরা কিছুটা তো ফ্লেক্সিবল হতেই পারি, এবং যেমন নন এসেনশিয়াল কিছু জিনিস আমরা খুলতে পারি। এবং আমার মনে হয় সবচেয়ে আগে যেটা আছে আমাদের হ্যান্ড হাইজিন, স্যানিটাইজেশন, ফিজিক্যাল ডিস্টেন্সিং, এগুলো তো এখন পার্ট অফ লাইফ হয়ে যাবে। এগুলোকে আমাদের খুব আমরা শক্ত করে এগুলোকে আমাদেরকে সবার উপরে লাগাতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। আমি আসবো সুবর্ণবাবু আপনার কাছে। আমি কল্যাণকরের কাছে এই বিষয়ে জানতে চাইব যে কল্যাণবাবু, যদি সত্যি সত্যি 3রা মের পর লকডাউন এক্সটেন্ডেড হয়, বিশেষ করে রেড জোনে, যদি গ্রিন জোনে আমরা ধরেও নিই যে কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি চালু হলো, তার কতটা সুদূর প্রসারী প্রভাব আমাদের ইকোনমি তাকে ফেস করতে হবে? মানে এটা একটা বিরাট ইম্প্যাক্ট হতে চলেছে। প্রথমত বলে রাখি, অ্যাজ এন ইন্ডাস্ট্রি, এবং আমি বিশেষ করে তথ্য প্রযুক্তি ইন্ডাস্ট্রির তরফ থেকে বলবো, আমরা কোনো রকম তাড়াহুড়ো করবো না, এবং অক্ষরে অক্ষরে প্রশাসন যেরকম বলবে সেইভাবে আমরা পা ফেলব। এবং এখানে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে 3rd মে লকডাউন যদি কোনো কারণে উঠেও যায়, সঙ্গে সঙ্গে হুড়মুড় করে আমরা কেউ অফিস খুলবো না, পরিস্থিতি ভালো করে বিচার করব এবং তারপরে ধাপে ধাপে এগোবো। হ্যাভিং সেড দ্যাট, এটাও মানতে হবে যে আমাদের বহু ছেলে মেয়ে হয়তো রেড জোন থেকে আসবে, তারা এসেই পৌঁছতে পারবে না। পাবলিক ট্রান্সপোর্ট কতটা থাকবে আমাদের সে ব্যাপারে সন্দেহ আছে। তার ফলে সেইখানে যে কতটা আমরা কাজটা সঙ্গে সঙ্গে শিফট করতে পারবো আমাদের ডাউট আছে। হাউএভার, ইন্ডাস্ট্রি তরফ থেকে আমরা মোটামুটি ওয়ার্ক ফ্রম হোমে একটা মোটামুটি জায়গায় আমরা গুছিয়ে নিতে পেরেছি। তার ফলে এটাও আমরা ইন্ডাস্ট্রি থেকে ভাবছি যে আমরা শিওর না হয়ে হঠাৎ করে আবার সবাই মিলে শিফট করবো না। কারণটা বলছি, যদি কোনো কারণে আমরা হুড়মুড় করে মেয়ের পরে অফিস যেতে শুরু করি, কোনো কারণে যদি প্যান্ডামিকটা আবার রেকার করে, তখন কিন্তু আবার এই লকডাউনের পরিস্থিতি হবে এবং আবার পুরো টিমটাকে আবার শিফট করাতে হবে, যেটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের মেইন লড়াইটা কিন্তু শুরু হবে লকডাউন উঠে যাওয়ার পর, কাজ শুরু হওয়ার পর। কারণ আমাদের ইন্ডাস্ট্রি 60% ডিপেন্ড করে ইউএস এর উপরে, 30% ডিপেন্ড করে ইউরোপের উপরে। অর্থাৎ 90% এমন দুটো এরিয়াতে ডিপেন্ড করে আছে যারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। তারপরে লকডাউনটা উঠে যাওয়ার পর যখন কাজকর্ম আবার শুরু হবে এবং আমরা আবার অফিস যেতে আরম্ভ করব, তখন কিন্তু এই যে ক্ষয়ক্ষতির হিসেবটা যেটা আমাদের করতে হবে, এটার কিন্তু একটা সুদূর প্রসারী এফেক্ট আছে। তার জন্য আজ থেকে সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং আমাদের সেই হিসেবে আমাদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, এবং যেটা আগেও বলছিলাম যে ইতিমধ্যেই এই রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনের যে চূড়ান্ত বিভাজনটা সেটা রাজ্য সরকার করে ফেলেছে। অনেকের মনের মধ্যেই প্রশ্ন রয়েছে যে তার এলাকা কোন জোনে পড়ছে, বা এই রেড জোনেও কন্টেনমেন্ট জোন কোথায় কোথায় রয়েছে। একটা ছোট্ট বিরতির পর দেখাবো আপনাদের। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্ট্রিট ফাইট। এদিকে মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলেছেন যে যেহেতু আলোচনাটা চলছে যে গ্রিন জোনে ইকোনমিক অ্যাক্টিভিটি চালানো যায় কিনা, এবং আমরা জানি যে 20 এপ্রিলের পর বেশ কিছু জায়গাতেও কিছু ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্র, এবং গত কয়েক দিনেও আরও কিছু দোকান সেগুলো খোলার ব্যাপারে নির্দেশিকা জারি করে কেন্দ্র। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। যারা দেখছেন রেড জোনে আছে, আরো সতর্ক হন, দরকার হলে বেরোবেন না, পুলিশ খাবারটা দিয়ে আসবে। প্লিজ দয়া করে কোঅপারেট করুন যাতে আপনার পরিবার আক্রান্ত না হয়। সুতরাং গ্রিন জোন আমি রিল্যাক্সেশন করব, কিন্তু গ্রিন জোন আবার যখন রেড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার সেটা মানতে হবে। আবার রেড জোন যখন অরেঞ্জ হয়ে যাবে একটু রিল্যাক্স করব। এগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে এখন চলবে আপ টু 21 মে পর্যন্ত, আমরা এটা বলে দিচ্ছি। 2 হচ্ছে, আমার শপিং যারা দোকান আছে আমার তাদের প্রতি পুরো সিম্প্যাথি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে দোকান খুললে ভিড় বাড়বে, তাহলে কিন্তু লকডাউন অনেকটাই ব্যাহত হবে। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওপিনিয়ন আমরা জানতে চাই, এবং সেই জন্য আমরা ওয়েট করছি। আগামীকাল দিনটা পরশু দিন বলে দেবো। আমি ফুল লকডাউন করা, তাহলে যদি সব দোকানগুলো খুলে দেওয়া হয় তাহলে আমায় বলুন, লোক তো রাস্তায় বেরোবে। আমি কি করে বলবো লোককে রাস্তায় বেরোবেন না?
যে কোনোটা ক্ল্যারিটি আমরা চাইছি এবং যার জন্য আমরা আজকালের দিনটা অপেক্ষা করব, আমরা কনসালটেশন করব। আমি চিফ সেক্রেটারিকেও বলেছি দরকার হলে ক্যাবিনেট সেক্রেটারির কাছে একটা ক্ল্যারিটি চেয়ে নেব। লকডাউন আর সব খুলে দেওয়া দুটো একসাথে চলতে পারে না। ঘরে হয় তালা দিতে হবে, নয় চাবি খুলতে হবে, হয় খোলা থাকবে নয় বন্ধ থাকবে, মাঝখানে তো এটা হয় না আধা তালা আধা চাবি। সুতরাং তারা যে ডিসিশনটা আমাদের দেবে সেই ডিসিশনটা অনুযায়ী আমরা পরশুদিন আবার মিট করব, পরে পরশুদিন আমরা আমাদের ডিসিশন জানাবো। অর্থাৎ পরশুদিন এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত একটা এক্সপেক্ট করা যাচ্ছে। আমি ডক্টর কুণাল সরকারের কাছে এখানেই আসবো যে ডক্টর সরকার, মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে গ্রিন জোনেও যদি ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করা হয় সেক্ষেত্রে কতটা সতর্ক থাকতে হবে, জেলাওয়ারি যদি ব্যবস্থা নিতে হয় সেখানে দাঁড়িয়েও, কারণ আমরা জানি যে যেটা প্রথম থেকে আমাদের এত চিন্তায় ফেলে আসছে যে এত সংক্রামক একটা রোগ, সেখানে দাঁড়িয়ে কোনো রকমভাবে যদি কোনো অ্যাভিনিউ থাকে তাহলে তো এটা আরও ছড়িয়ে পড়তে পারে। এবং সবচেয়ে বড় আশঙ্কা যে প্রায় 1.5 মাসের যে হার্ডশিপটা সেটা যাতে জলে না যায়, সেটার ফসল যাতে আমরা ঘরে তুলতে পারি, সেটাই তো এই মুহূর্তে সবাই চাইছেন। দেখো, নিশ্চয়ই দ্যাট শুড বি অন আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। তো এখানে আমাদের এক কথা যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের অর্থনীতিবিদ বন্ধুরা যারা আছেন তারা সবাই বলবেন যে আমরা যদি জোন ওয়াইজ লিবারালাইজেশনের যে কথাটা হচ্ছে, এই জোন ওয়াইজ লিবারালাইজেশনটা আমাদের লোকাল ইকোনমি, আমাদের নিজস্ব এলাকার মধ্যে একটু যাতায়াত, দোকানপাট খোলা, এদিক ওদিক যাওয়াটাকে সেটা হয়তো সহজ করবে, কিন্তু বৃহত্তর যে অর্থনীতির দিকে সবাই একেবারে সেই চাতক পাখির মতো চেয়ে আছে, সেটাতে হয়তো সমস্যা থাকবে। এবারে লকডাউন নিয়ে আমাদের জাতীয় স্তরে কিন্তু একটা ডেফিসিট আছে, আমাদের সেইখানটাকে এড়িয়ে গেলে চলবে না। সেটা হলো করোনাকে যে কন্টেইন করা, এই যে ইনফেকশনটার সঙ্গে লড়া, এটা কিন্তু কেবল একটা বেঁধে রাখা বা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু নয়। আমরা যে যে এরিয়াগুলোকে, রেড স্পটগুলো, হটস্পট, রেড জোনস আমরা যাই বলি না কেন, এদের যে আমরা বেঁধে রাখছি, কন্টেইন করে রাখছি, এই সময়ের মধ্যে আমরা কিভাবে তাদের মধ্যে থেকে পজিটিভ মানুষগুলোকে বেছে নিচ্ছি যাতে এরা সমানে এই সংক্রমণটাকে বাড়িয়ে না যেতে পারে, দ্যাট ইজ দি এসেন্স অফ দ্য লকডাউন। এখন আমরা কি দেখছি, আমাদের সামনে যেটা আছে যে পশ্চিমবঙ্গে আমাদের টেস্টের হার বেশ খানিকটা বেড়েছে, কিন্তু ন্যাশনালি জাতীয় স্তরে আমরা সেই 27 থেকে 28,000 মেরে কেটে 30,000-এর ওপর আমরা টেস্টিং এ উঠতে পারছি না। তাহলে যদি এটা টেস্টিং নির্ভর না হয়, এটা কি সিমটম স্ক্রিনিং হবে? আমরা কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইনফ্লুয়েঞ্জা টাইপ ফিভার গুলোকে আলাদা করে আনবো, যেটা কেরালা অনেকটা সাফল্যের সঙ্গে করেছে? তো আমার মনে হয় যদি আমরা ভেবেও নিলাম এখন যে 21 তারিখ অবধি আমাদের যেগুলো উত্তপ্ত জোন, রেড জোনসে আমাদের আরো 2.5 সপ্তাহ লকডাউন থাকবে, লকডাউনটা ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ। আমাদের যেটা বুঝতে হবে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য লকডাউন আমরা কিভাবে ফিল্ট্রেশন করছি, আমরা কিভাবে ডিটেকশন করছি, কারণ তা না হলে যেটা সমস্ত ইকোনমিস্টরা বললেন যে অবারিত কাল ধরে তো দিনের পর দিন একদমই। ডক্টর সরকার, এই জায়গাতে আমি আসবো, আমি অভিরূপ সরকারের কাছেও যাবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেবো। বিরতির পর আপনাদের দেখাবো কোন কোন জায়গাগুলোকে রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোনে ভাগ করা হয়েছে এবং রেড জোন এলাকাগুলোতেও কতগুলো কন্টেইনমেন্ট জোন আছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলার রেড জোন, গ্রিন জোন এবং অরেঞ্জ জোনের আওতায় পড়ছে। রেড জোনে 4 জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর। অরেঞ্জ জোনে 11টি জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ এবং মালদা। গ্রিন জোনে 8 জেলা, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।
এই রেড জোনে যে জেলাগুলি রয়েছে তার মধ্যে কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন রয়েছে সেটাও আপনাদের দেখাবো, এবং একই সঙ্গে কিছু কিছু জায়গায় কন্টেনমেন্ট জোন যেগুলো ছিল তা থেকে সাম্প্রতিককালে নতুন কেস আসেনি, সেটা নিঃসন্দেহে একটা রে অফ হোপ, সেটাও দেখাবো। সেটা দেখাতে দেখাতে আমি অভিরূপ সরকারের কাছে চলে যাব। অভিরূপবাবু, যদি দেখি যে 1 মাস অতিক্রান্ত ইতিমধ্যেই এই লকডাউন যখন উঠবেও, আমরা জানি না যে সম্পূর্ণভাবে কবে উঠবে, সেক্ষেত্রেও সাপ্লাই চেন সেটা রেস্টোর করতে একটা বড়সড় সময় লাগবে। একটা রাফ হিসেব বলছে যে অন্তত $4.5 বিলিয়ন পার ডে সেটা এই মুহূর্তে লকডাউনের মাসুল গুনতে হচ্ছে এই দেশকে। এটা আমরা কিভাবে আবার বাউন্স ব্যাক করতে পারবো? একটু আমি যেটা বললাম, দুটো সমস্যা, একটা উৎপাদনের সমস্যা আর একটা বন্টন অর্থাৎ ডিস্ট্রিবিউশনের সমস্যা। বন্টনের সমস্যাটা অপেক্ষাকৃত সহজ এই অর্থে যে যেগুলো ধরুন গ্রিন জোন বা অরেঞ্জ জোন, সেখানে হয়তো দোকানপাট খুলতে পারে, কিংবা রেড জোনেও এমনকি হয়তো কোনো ধরনের কোনোভাবে আমরা সামগ্রী পৌঁছে দিতে পারি, দরকারি সামগ্রীগুলো পৌঁছে দিতে পারি। এখানে আমি বলবো অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে সেখানে কিন্তু আরো কিছু ব্যবসায়ী সেটাকে ব্যবহার করে, এবং এটা যদি একটু নতুন ভাবে চিন্তা করা যায়, যারা অফলাইন এতদিন বিক্রি করে আসছেন তারা যদি একটু অনলাইন প্ল্যাটফর্মের কথা ভাবেন, তাহলে আমার মনে হয় ডিস্ট্রিবিউশনটা আরেকটু উন্নত। কিন্তু মূল সমস্যাটা আমার মনে হয় প্রোডাকশন বা উৎপাদনে। দেখুন, একটা ফ্যাক্টরি, সেখানকার যারা শ্রমিক তারা তো বিভিন্ন জোনে ছড়িয়ে রয়েছে, সেটা কমপ্লিটলি আরবিট্রারিলি ছড়িয়ে রয়েছে। এবার যদি প্রোডাকশন শুরু করতে হয়, তাদের মধ্যে স্কিল যারা, তারা যে সবাই গ্রিন জোনে আছেন বা অরেঞ্জ জোনে আছেন এমন তো নয়। আমার এক বন্ধু, তার একটা ওষুধের কারখানা আছে, সে বলছিল যে ওষুধ সে তৈরি করতে পারছে, তার পারমিশন আছে, কিন্তু তার 450 মতো এমপ্লয়ি, তার মধ্যে 30-40 জনকে মেরে কেটে সে হয়তো পেতে পারে, এবং তার মধ্যে রিকোয়ার্ড স্কিলটা নেই। এবং ওষুধ তৈরি যেহেতু ভীষণ সফিস্টিকেটেড একটা জিনিস, সে তো সাহস করে মানে ফ্যাক্টরি খোলা রাখতে পারছে না। অর্থাৎ এই যে স্কিলটা তো নানা জোনে ছড়িয়ে আছে। এবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভাবতে পারেন যে সেই স্কিলটা একত্র করে যদি তাদের একটা জায়গায় রাখা যায়, অন্তত কাউকে খুব কি পার্সেন্ট যারা রয়েছেন তাদের অন্তত যদি রাখা যায়, একটা প্রোডাকশন যদি শুরু করা যায়। কারণ যেটা আগে বলছিলাম যে আমাদের একটা সাপে বর হয়েছে, আমাদের একটা রিসেশন চলছে, তার ফলে অনেক জিনিসের স্টক জমেছে, এবং সেই স্টক থেকে আমরা খাচ্ছি। এখন মোটামুটি পুরো একটা স্কেয়ারসিটি নেই, কিন্তু এটা তো ফুরিয়ে যাবে একদিন, এই স্টকটা ফুরবেই সুনার অর লেট। তো তখন আমাদের প্রোডাকশনে টান করবে, অর্থাৎ প্রোডাকশনটা শুরু করা খুব দরকার। তার জন্য আমি বলবো ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটু নতুনভাবে ভাবতে। আমি আসবো আপনার কাছে, আমি সুবর্ণবাবুর কাছে যাব। সুবর্ণবাবু, যদি আমরা দেখি যে যদি গ্রিন জোনে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়ও, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিবহন ব্যবস্থা, নির্দিষ্টভাবে যদি আরও বলি যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে একটা বিরাট অনিশ্চয়তা, কারণ এক্ষুনি গোটা দেশব্যাপী বা ইন্টারন্যাশনাল ফ্লাইট সেগুলো চালু হওয়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। নাম্বার 1, নাম্বার 2, হোটেল অ্যান্ড হসপিটালিটি, রেস্টুরেন্ট, এগুলো তো সমস্তটাই অনিশ্চয়তার মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে বিকল্প কি ব্যবস্থা হতে পারে? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের যদি বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা না আসে, যেটা অভিরূপদা বলছিলেন যে ইনোভেটিভ অনেক স্ট্র্যাটেজি নিতে হবে। অলরেডি আমাদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে ব্যাডলি হিট অ্যাভিয়েশনের পরেই, কেননা মোটামুটি ইন্ডিয়াতে এখন সব 5-স্টার হোটেলই অকুপেন্সি প্রায় 1%-এরও লেস, এবং সেখানে একটা এত লোক কাজ করে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এবং সেখানে প্রচুর জব এবং এমপ্লয়মেন্ট কাটের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। এবং সেখানে আমি যেমন একটা ছোট্ট একটা এখানে এক্সাম্পল দেব, একটা 5-স্টার হোটেল কলকাতাতে, তারা খুব সম্প্রতি একটা লন্ড্রি সার্ভিস শুরু করেছে, কারণ এখন সব লন্ড্রিগুলো বন্ধ আছে, এবং তারা হোয়াটসঅ্যাপে তাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে লিখছে যে তারা বাড়িতে এসে কাপড় জামা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদের যেহেতু নিজেদের লন্ড্রি আছে হোটেলেতে,
সেটা লন্ড্রিতে কাপড় জামাটা পরিষ্কার করে লন্ডার করে আবার দিয়ে যাচ্ছে অনলাইনে। সো ইট ইজ নট অ্যাবাউট অনলি ফুড বাট more products than food apart from just about food। কাজেই আমাদেরকে অনেক ইনোভেটিভ হতে হবে, কেননা এটা সময় নেবে। এবং আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে 5 lakhs রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে আছে রেজিস্টার্ড, অফিসিয়ালি বলছি আন্ডার NRAI মানে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে। এবং সেখানে এখন সবই বন্ধ আছে, অনেক আছে মলেতে, এবং যারা মলেতে আছে তাদের প্রচুর রেন্টালস আছে, খুব হাই রেন্টাল। কাজে এই পুরো ইন্ডাস্ট্রিটাই মানে একটা কোল্যাপস করে যেতে পারে যদি আমরা মোটামুটি তাড়াতাড়ি নেক্সট 3 মাস থেকে 4 মাসের মধ্যে যেভাবে হোক পুজোর আগে অ্যাটলিস্ট না খুলতে পারি। এবং তার জন্য এই বাকি ইনফ্রাস্ট্রাকচারগুলো যেমন ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোকে আমাদের শুরু করতে হবে আন্ডার দ্য গাইডলাইন্স, আন্ডার দ্য ডিস্টেন্সিং নর্মস, এবং সেটা আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। আপনি অ্যাভিয়েশনের কথা বললেন, অ্যাভিয়েশন আই থিঙ্ক না খুললে পরে কোনো ইন্ডাস্ট্রি কিছু হবে না। আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার্সগুলো সব আটকে আছে। অ্যাভিয়েশন প্রথমে ডোমেস্টিক এবং তারপরে ইন্টারন্যাশনাল না খুললে পরে ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল কিছুই করতে পারবে না। আমি আসবো আপনার কাছে, আমি কল্যাণবাবুর কাছে চলে যাব। কল্যাণবাবু, যদি গ্রিন জোনে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হয়ও, গোটাটা তো খুব লিমিটেড থাকবে, কারণ আমরা অন্তত যেটা আভাস পাচ্ছি যে গ্রিন জোনকে কোনোভাবেই রেড জোনের সাথে কোনো রকম যাতে তার সংসর্গ না হয় সে ব্যাপারটা খুব কড়া হাতে এনশিওর করার কথা ভাবা হচ্ছে। তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই যে লিমিটটা বেঁধে দেবে, এই সীমিত একটা পরিসরের মধ্যে সত্যি সত্যি সেটাকেই বা কতটা চালু করা, কতটা চাঙ্গা করা, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব? এই যেমন ধরুন আপনি একটু যে ম্যাপটা দেখালেন, তাতে দেখা গেল যে কলকাতা পুরো রেড জোনে আছে। এবার প্রচুর ছেলে মেয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যারা হয়তো সোনারপুর, দক্ষিণ 24 পরগনা থেকে আসে, তারা তো আসতেই পারবে না, তারা তো কলকাতাকে টপকে সেক্টর 5-এ পৌঁছতেই পারবে না। সো এসেনশিয়ালি রেড জোন যেখানে থাকবে তাদের পক্ষে গ্রিন জোনে এসে কাজ করাটা আমার মনে হয় না প্রশাসন অ্যালাউ করবে। যেটা হতে পারে সেটা হচ্ছে এসেনশিয়াল কিছু কাজের জন্য কিছু ছেলে মেয়েকে হয়তো অফিস পাতা সংলগ্ন আশপাশে বাড়িতে রেখে দিতে হতে পারে, তাহলে তারা রেসিডেন্সিয়ালি সেখানে থেকে তারা সেই কাজটা তারা করার চেষ্টা করবে। এখানে আরেক জিনিস আমার বলার ছিল, একটু বড় অঙ্ক যদি আমি দেখতে চাই, এর একটা অন্যরকম ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ইকোনমিতে যেটা হতে চলেছে। একটা পজিটিভ নিউজ দেখা যাচ্ছে যে অনেক দেশ বা অনেক কোম্পানি তারা চাইছে আমরা কাজটা এবার আস্তে আস্তে চীনের ওপর ডিপেন্ডেন্স কমিয়ে অন্যান্য কয়েকটা দেশে সেটা ডিস্ট্রিবিউট করার জন্য একটা চিন্তা ভাবনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের একটা সুযোগ আসতে পারে কিছু কাজকর্মের ক্ষেত্রে। বাট অন্যদিকে এটাও দেখা যাচ্ছে যেহেতু ইউএসএ তে বিশালভাবে বেকারত্ব বাড়ছে, প্রচুর কাজ কিন্তু হয় অটোমেট হয়ে যাবে অথবা আমাদের দেশ থেকে চলে যাবে। যেটা বলতে চাচ্ছি মৌপিয়া, সেটা হচ্ছে যখন আমরা এই আনলক করে আবার কাজ শুরু করব, উই উইল ফেস আ কমপ্লিটলি নিউ ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলতে চাই নিউ নর্মাল। সমস্ত রুচি মানে চিন্তা ভাবনা, আইন কানুন হয়তো কাজকর্মের ক্ষেত্রে পাল্টে যেতে পারে। আমি ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে একটা ভাবনা আমরা সাধারণ মানুষ যারা তাদেরকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছে যে লকডাউনের যে এফেক্টটা সেটা আমরা কতটা পাচ্ছি। তো আপনিও কিছুক্ষণ আগে টেস্টিংয়ের প্রসঙ্গটা তুললেন। লকডাউন মানে তো যেটা আপনারাও বিভিন্ন সময় বলেছেন যে এটা সময় কেনা, কিন্তু এই যে সময়টা কিনছি, ধরা যাক 23টা মের পরও যদি এক্সটেন্ডেড হয়, এই যে সময়টা কিনছি সেই সময়টাকে ইউটিলাইজ করার ব্যাপারে আর কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ? লকডাউন আমরা আমাদের দেশে, ভারতবর্ষে সার্বিকভাবে কিছু কিছু বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু ঘটনা, সেটা আজকের জন্য বাদ দিই, ছাড়া কিন্তু ভারতবর্ষ পৃথিবীর তার সমকক্ষ যে জনসংখ্যার দিক দিয়ে যে দেশগুলো আছে তার তুলনায় কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে এই লকডাউনটাকে আমরা মেনেছি, উইথ আ সেন্স অফ পারপাস অ্যান্ড উইথ আ সেন্স অফ ডিসিপ্লিন। তো এখন ব্যাপারটা হলো গিয়ে যে এটাও সত্যি যে আমাদের যে কোনো সময় এই 135 কোটি লোক, 700টা ডিস্ট্রিক্ট, 30টা রাজ্য, এটাকে ম্যানেজ করে ওঠা কারো কাছেই একটা সহজ ব্যাপার নয়। কিন্তু সহজ না হলেও এই সময় বসে আমরা কিছুটা একটা ক্লিয়ার কাট গাইডলাইন্স এবং ডাইরেক্টিভ চাইবো। কেন? কারণ আমাদের পুরো জিনিসটা ডেফিনেটলি কারেক্টলি যথার্থভাবে এটা সেন্ট্রাল হেলথ মিনিস্ট্রি, ICMR এদের পথ নির্দেশিকার উপরে আমরা চলছি।
সুতরাং এই মুহূর্তে যেমন ধরো কালকে তুমি হয়তো একটা কনভারসেশন শুনেছো যেখানে আমাদের হেলথ মিনিস্টার উনি বললেন, হর্ষবর্ধন বললেন যে আমাদের কিছু কিছু রেড জোন থেকে আমরা রেড জোন টু অরেঞ্জ জোন কিছু ক্রস মাইগ্রেশন হয়েছে। এখন এই ডেটাগুলো আমি আশা করি, আমার জানার হয়তো দরকার নেই, অনেকের জানার হয়তো দরকার নেই, কিন্তু আমরা মনে করব যে এই ডেটাগুলো নিশ্চয়ই যারা এই ডেটাগুলো থেকে উপকৃত হবেন গ্রাউন্ড ম্যানেজমেন্টে, যে তাদের কাছে আশা করি এই ডেটাটা যেন পৌঁছে যাচ্ছে। কারণ দিনের পর দিন আজকেরটা 26,000, কালকে 28 হলো কি কালকে 32 হলো, এই ডেটাটা হয়তো আমাদের কাছে এই মুহূর্তে খুব একটা প্রাসঙ্গিক নয়। আর একটা জিনিস আমার মনে হয় যেখানে পরিসংখ্যান সঙ্গে বাস্তবের একটা কিছুটা ডিফেক্ট চলছে, সেটা হলো কি যে আমরা ICMR এর তরফ থেকে একটা যুক্তি সবসময় শুনছি যে ভারতবর্ষে 25-26টা টেস্ট করলে একটা পজিটিভ হয়, কিন্তু এটাও তো আমাদের মনে রাখতে হবে যে একটা আমাদের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, সে যখন আজকে এই 135 কোটি মানুষের মধ্যে দাঁড়িয়ে তার ইনফেক্টিভিটির বহরটা দেখাবে 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে, সেটাও মারাত্মক হলে হতে পারে। একেবারে এই জায়গাতেই আলোচনায় ফিরবো এবং এইটাই সবচেয়ে আশঙ্কার জায়গা, বিশেষ করে যখন অ্যাসিমটোমেটিক রোগীর সংখ্যা এত বড় মাত্রায় সেটা উঠে আসছে। একটা ছোট্ট বিরতির পর এ প্রসঙ্গে ফিরছি আলোচনায়, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি খুব সংক্ষেপে অভিরূপ সরকারের কাছে যাব। অভিরূপবাবু, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে মোটামুটিভাবে যে স্ট্যান্ড অ্যালোন শপ গ্রামীণ এলাকায় গ্রিন জোনে সেই সব জায়গায় চালু করার নির্দেশ ইতিমধ্যেই কেন্দ্র দিয়েছে, সেখানে শপিং মল খুলবে না খুব স্বাভাবিকভাবেই। কোন কোন বিষয়গুলো চালু করা যায় এই মুহূর্তে ঝুঁকি না নিয়ে? দেখুন, দোকান চালু করা একটা জিনিস, কিন্তু একটা অর্থনৈতিক তো এর উপর নির্ভর করে না। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে উৎপাদনটাকে কোনোভাবে শুরু করতে হবে। দোকান তো সেই উৎপাদনগুলোকে বিক্রি করে, কিন্তু উৎপাদন যদি না হয় তাহলে একটা বড় রকমের সংকট দেখা দেবে। তো সেক্ষেত্রে উৎপাদনটা কিভাবে শুরু করা যায় সেটা, সেই ব্যাপারে কিছু ইনোভেটিভ মেজার্স নিতে হবে এবং সেটা আমার মনে হয় উদ্যোগপতিরাই নিতে পারবে। এটা এক। আর 2 নম্বর, সরকারের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ আসছে। এই যে করোনা ভাইরাসটাকে আটকানো তো একটা চ্যালেঞ্জ, কিন্তু তারপরে অর্থনীতির চ্যালেঞ্জটা আসবে এবং একটা প্রশাসনিক চ্যালেঞ্জও আসবে। সেই চ্যালেঞ্জগুলো সরকারকে মোকাবিলা করতে হবে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আমি সুবর্ণবাবুর কাছে খুব সংক্ষেপে যাবো যে আজকে যেটুকু আমরা নির্যাস জানতে পারছি মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স নিয়ে, সেখানে সমস্ত রাজ্যের তরফ থেকে মোটামুটি আর্থিক প্যাকেজের বিষয়টা সম্পর্কে বলা হয়েছে, যদি এই সম্পর্কে কোনো কমিটমেন্ট কেন্দ্রের তরফ থেকে আসেনি, যদিও আজকে অর্থমন্ত্রী তিনি এই প্রথম এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কোন কোন জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার? আমার মনে হয় এই ফিনান্সিয়াল প্যাকেজটা খুবই ইম্পর্টেন্ট। প্রচুর ট্যাক্স রিফর্মের দরকার আছে এবং এটা একটা আমাদের মেজর একটা ডিমান্ড হবে, কেননা না হলে পরে আনএমপ্লয়মেন্ট এবং জব কার্ডটা এত লেভেলে চলে যাবে যে রিসেশনে আমরা তো অলরেডি ছিলাম এবং এটা একটা সুপার রিসেশনে চলে যাবে, কেননা আমরা অলরেডি একটা ধাক্কার মধ্যে দিয়ে আছি। কাজেই গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোলকে সাপোর্ট করতে হবে এবং তার জন্যে প্রচুর ট্যাক্স রিফর্ম আমাদের ফিকি এবং অ্যাসোসিয়েশন সিআইএ থেকে আমরা দিয়েছি, সেগুলোকে যেন খুব ফেভারেবলি কনসিডার করতে হবে। আমি কল্যাণবাবুর কাছে আসবো। কল্যাণবাবু, কি দাওয়াই হতে পারে যে একদিকে লকডাউন থাকলো আংশিকভাবে, রেড জোনে থাকলো অরেঞ্জ এবং গ্রিন জোনে নির্দিষ্টভাবে কিছু কিছু ছাড়, কিছু রিল্যাক্সেশন? আমার কাছে জোনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের চাকরি বাঁচানো। যখন এই লকডাউনটা সামলে, এবং প্রথমত বলে রাখতে চাই যে আমাদের এই লকডাউনের মধ্যে যতটা সম্ভব সাবধানে এগোতে হবে, তাড়াহুড়ো করে কিন্তু আবার লং টার্ম ক্ষতি করে কোনো লাভ নেই। তাতে যত এই মুহূর্তে যদি কিছু ক্ষতি হয় হোক, কিন্তু আরেকটু শিওর হয়ে আমাদের কাজকর্ম শুরু করা উচিত। এবার যখন শুরু করব তখন যে মেইন চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে মানুষের চাকরি। মানে ভীষণভাবে একটা আনএমপ্লয়মেন্ট ইম্প্যাক্ট করতে চলেছে
প্রচুর ছোট মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ তারা সাস্টেন করতে পারবে না, ওয়ার্কিং ক্যাপিটাল তাদের হাতে নেই, সেটার একটা ব্যবস্থা করতে হবে। তো সরকারকে 3-4টে এরিয়াতে ফোকাস করতে হবে। প্রথম, ছোট মাইক্রো স্মল কোম্পানিগুলোর হাতে টাকা পাঠাতে হবে, টাকা পৌঁছে দিতে হবে, সেটা সহজের ব্যাংকের লোন দিয়ে হোক, সাবসিডি দিয়ে হোক, যে করে হোক, সেটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ছেলে মেয়েদের চাকরি বাঁচাবার জন্য কিছু ডাইরেক্ট সাপোর্ট দরকার, কারণ ভীষণভাবে কিন্তু অনেকের চাকরি যাবে। তৃতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিকে এনকারেজ করার জন্য কিছু নতুন নতুন আইডিয়া দেওয়া, কিছু ট্যাক্স ব্রেক দেওয়া, এটা ভীষণ দরকার। কারণ যেটা হবে সেটা হচ্ছে নেক্সট 2টো কোয়ার্টারে আমরা কোনো গ্রোথ দেখতে পাবো না। এই মুহূর্তে নেক্সট 2টো কোয়ার্টারে সব কোম্পানি শুধু নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য স্ট্র্যাটেজি করে যাবে। তারপরে যে গ্রোথটা আসতে পারে 2021 সালে, তার জন্য কিন্তু এখন থেকে প্ল্যান করে যা যা করার সেগুলো করতে হবে। একেবারে আমি ডক্টর কুণাল সরকারের কাছে খুব সংক্ষেপে সব শেষে আসবো। ডক্টর সরকার, যদি রেড জোনেও লকডাউন চলতে থাকে সেটাও কত দিন, এখনো অবধি ভ্যাকসিন বেরোয়নি। 2 হচ্ছে যে হার্ড ইমিউনিটির যে থিওরিটা উঠে আসছে সেটা এখনো অবধি প্রতিষ্ঠিত বা প্রমাণিত নয়। এত শতাংশ অ্যাসিমটোম্যাটিক পেশেন্টের কথা উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে কি রয়েছে ভবিষ্যৎ, এই লকডাউনের ভবিষ্যৎ কি? সমস্যাটা একটু গোলমেলে, সমস্যা একটু কঠিন। সেখানে আমাদের একটা মনস্থির করতে হবে যে আমাদের জাতীয় স্তরে অ্যাট দ্য ন্যাশনাল লেভেল আমাদের পলিসিটা কি, এবং সেখানে হয় আমরা সিমটোম্যাটিক স্ক্রিনিং করি বা অ্যান্টিবডি করি বা আরটিপিসিআর করি, করে আমাদের যতদূর সম্ভব এই এসিমটোম্যাটিক পজিটিভদের যত বেশি এবং যত তাড়াতাড়ি আমরা চিনে ফেলতে পারবো ততই আমাদের মঙ্গল। হার্ড ইমিউনিটি কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু নো কান্ট্রি ক্যান অ্যাফোর্ড হার্ড ইমিউনিটি। 65% পপুলেশনের ইনফেকশনটা হতে হবে, এবং হার্ড ইমিউনিটির টোল ট্যাক্স হলো যে 2% পপুলেশন মারা যাবে, যেটা ভারতবর্ষে দাঁড়াবে প্রায় 3 কোটি লোকের উপরে। সুতরাং নো কান্ট্রি ক্যান অ্যাফোর্ড হার্ড ইমিউনিটি। আমরা যেরকম অর্থনীতির কথা ভাবছি, আমি সবাইকে আরেকটা সেগমেন্টের কথা ভাবতে অনুরোধ করব, সেটা হলো দৈনন্দিন পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে যদি সমস্ত কটা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যোগ করেন, তাহলে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ তারা তাদের অসুস্থতা, অন্যান্য অসুস্থ নিয়ে হাসপাতালে দরজায় ঘোরেন। আজকে 1.5-2 মাস ধরে তাদের কি অবস্থা হচ্ছে, তাদের চিকিৎসা খুব ভাইটাল পয়েন্ট ডক্টর সরকার, কারণ এই মুহূর্তে একটা বড় অংশের মানুষ তাদের চিকিৎসা নিয়ে তারা কিন্তু সংশয়ে রয়েছেন, যারা করোনা নয় অন্যান্য বা কেউ হয়তো একটা ক্রনিক কোনো ডিজিজের মধ্যে রয়েছেন, ডিজিজে আক্রান্ত রয়েছেন। আপাতত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ডক্টর সরকার, কল্যাণবাবু, অভিরূপবাবু এবং সুবর্ণবাবু। লকডাউনের মেয়াদ শেষ অবধি কোথায় গিয়ে থামবে, কি তার রূপরেখা হবে, সেই সমস্ত কিছু সম্ভবত পরশু সেই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। কিন্তু একই সঙ্গে সত্যি যেমন এই মুহূর্তে আমরা এক ধাক্কায় লকডাউন তুলে দিতে পারবো না, সেটা অ্যাফোর্ড করতে পারবো না, সেরকম প্রস্তুত আমরা এই মুহূর্তে নই। তার পাশাপাশি কিছু জায়গায় জীবিকার কথা মাথায় রেখে ইকোনমিক অ্যাক্টিভিটি সেটাও চালু করতে হবে। আমরা আশা করব যে এই রকমভাবে এই ভারসাম্যটা মেনটেন করতেই আমরা ফাইনালি এই যুদ্ধটা জয় করবো। আপাতত স্ট্রিট ফাইট এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।